নমস্কার বন্ধুরা, আজ আমার রহস্য গল্পের রহস্যভেদী হলেন কর্নেল নীলাদ্রি সরকার, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র ৫৫তম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশার্স। সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, লালু বাবুর অন্তর্ধান রহস্য। আজ লালু বাবুকে নিয়ে হাজির হলাম শেষ পর্বে। কর্নেল ওসির সঙ্গে আমার ও হালদার মশাইয়ের পরিচয় করিয়ে দিলেন। তবে হালদার মশাই যে প্রাক্তন পুলিশ অফিসার এবং প্রাইভেট ডিটেকটিভ এ কথা গোপন রাখলেন। তিনি মিস্টার কে কে হালদার, কর্নেলের একজন বন্ধু ও ভ্রমণ সঙ্গী। রায় সাহেবের নির্দেশে সাবধানে নানকু আগ্নেয়াস্ত্রটা জাল থেকে বের করে তাকে দিল। তিনি সেটা মিস্টার দুবেকে দিলেন। মিস্টার দুবে অস্ত্রটা দেখেই যেন একটু অবাক হয়ে বললেন, এটা তো দেখছি অটোমেটিক নয়। কর্নেল সাহেব রিটায়ার্ড মিলিটারি অফিসার, তিনি ফায়ার আর্মসের ব্যাপারে এক্সপার্ট। কর্নেল সাহেব, আপনি কি এটা পরীক্ষা করে দেখেছেন? কর্নেল বললেন, না, ওটা জালবন্দি অবস্থায় থাকার জন্য পরীক্ষার সুযোগ পায়নি। ওসি রিভলভারটা কর্নেলকে দিয়ে বললেন, আপনি প্লিজ এটা পরীক্ষা করে মতামত দিন। কর্নেল আগ্নেয়াস্ত্রটা হাতে নিয়ে প্রথমে চেম্বার খুলে দেখলেন, তারপর বললেন, মিস্টার দুবে, এটা 6 রাউন্ডার হলেও অটোমেটিক নয়। তার মানে প্রতিবার হ্যামার জোরে ঠেলে তুলে তারপর ট্রিগারে চাপ দিতে হবে, তবেই গুলি বেরোবে, এই তো? কর্নেল হাসলেন, ঠিক বলেছেন। দুজনে এটা নিয়ে কারাকারির সময় গুলি না বেরোনোরই কথা। তাছাড়া এই দেখুন, চেম্বারে 6টা বুলেট ঠাসা, একটা বুলেটও ফায়ার করা হয়নি। প্রত্যেকটা বুলেটের নেল স্বাভাবিক অবস্থায় আছে। রায় সাহেব বললেন, কি আশ্চর্য, এটা তাহলে মার্ডার ওয়েপন নয়? কর্নেল বললেন, না, তাছাড়া আমার মতে এটা .32 ক্যালিবারের অস্ত্র। শুনেছি ভিকটিমের শরীরে যে দুটো বুলেট নেল পাওয়া গেছে তা .22 ক্যালিবারের রিভলভার থেকে ছোড়া হয়েছিল। মিস্টার দুবে এর সত্য মিথ্যা জানেন। মিস্টার দুবে ভুরু কুঁচকে কর্নেলের দিকে তাকিয়ে কথা শুনছিলেন। তিনি বললেন, আপনি ঠিক খবর পেয়েছেন কর্নেল সাহেব। বুলেট নেল দুটো পাটনায় ব্যালাস্টিক মিসাইল এক্সপার্টদের কাছে পাঠানো হয়েছিল। তাদের মতে .22 ক্যালিবারের ফায়ার আর্মস থেকে গুলি ছোড়া হয়েছিল। রায় সাহেব বললেন, তাহলে জলার জলে অকারণে কে এই আর্মসটা ফেলে দিয়েছিল? কেন দিয়েছিল? ওসি মিস্টার রামশরণ দুবে গম্ভীর মুখে বললেন, কলকাতার অশোক সান্ধুকা আমাদের জেরার সময় বলেছে, হঠাৎ প্যান্টের পকেট থেকে ফায়ার আর্মস বের করে সন্দীপ মজুমদার তার দিকে গুলি ছোড়ার চেষ্টা করেছিল। সেটা নিয়ে দুজনের মধ্যে কাড়াকাড়ি ধস্তাধস্তি হয়েছিল। সেই সময় পরপর দুবার গুলির শব্দ হয়েছিল। তারপর সন্দীপকে সে পড়ে যেতে দেখেছিল। অশোক তখন মাতাল অবস্থায় ছিল। সে ভয় পেয়ে সন্দীপের হাতের কাছে পড়ে থাকা রিভলভারটা জলে ছুঁড়ে ফেলে পালিয়ে আসে। টুরিস্ট লজ থেকে সে চেক আউট করে রাতের ট্রেনে কলকাতা ফিরে যায়। কর্নেল বললেন, অশোককে গুলি করে মারার জন্য সন্দীপ নিশ্চয়ই উঠে দাঁড়িয়েছিল। হ্যাঁ, জেরার মুখে অশোক বলেছে দুজনের মধ্যে দাঁড়িয়েই ধস্তাধস্তি হয়েছিল। তখন দুজনেই মদ্যপান করেছে, এমনকি সন্দীপ তার স্ত্রীকেও জোর করে মদ খাইয়েছিল। কর্নেল হাসলেন, মদ্যপানে অনভ্যস্ত মহিলার পক্ষে একটুতেই মাতাল হয়ে পড়া স্বাভাবিক। তাছাড়া তখন সন্ধ্যাও হয়ে এসেছে। এই সময় ট্রেতে অনেকগুলো কাপে কফি এবং 2 প্লেট স্ন্যাক্স নিয়ে সেই কনস্টেবলটি ঢুকলো।
টেবিলে ট্রে রেখে সেলাম ঠুকে সে বেরিয়ে গেল। মিস্টার দুবে সহাস্যে বললেন, রায় সাহেব, নানকুর জন্য আপাতত বকশিস 1 কাপ কফি আর চানাচুর। গিরিধারী, একটা বাড়তি কাপ দিয়ে যাও। আমরা প্রত্যেকে একটু করে ঢেলে দিলেই যথেষ্ট। নানকু এক কোণে বসেছিল। গিরিধারী তার জন্য যে কাপটা আনলো তা দেখে বোঝা গেল বিহারে জাতপাত প্রথা এখনো কত কদর্য। সেই টুটা ফাটা চটা ওঠা কাপে কফি এবং চানাচুর পেয়ে নানকুর মুখে কিন্তু সেই নির্মল নিঃশব্দ হাসি লক্ষ্য করলেন। কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, আমার হাতে সময় কম, এবার প্রশ্নটা তোলা যাক। মিস্টার দুবে বললেন, কি প্রশ্ন? এই ফায়ার আর্মস থেকে গুলি ছোড়া হয়নি, তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সন্দীপের পিঠের দিকে গুলি লাগলো কিভাবে? মিস্টার দুবে কিছু বলার আগে তদন্তকারী অফিসার আইও রথীন্দ্রবাবু বললেন, অশোককে আরো জেরা করা দরকার। আমার বিশ্বাস দুজনে ধস্তাধস্তি হতেই পারে, কিন্তু অশোকের কাছে ফায়ার আর্মস ছিল, সেটা .22 ক্যালিবারের অটোমেটিক রিভলভার। অশোক মিসেস মজুমদারকে তো বটেই, পুলিশকেও মিসলিড করতে সন্দীপ মজুমদারের এই আগ্নেয়াস্ত্র জলে ছুঁড়ে ফেলেছিল। অশোকের জানা নেই এখন ফরেন্সিক ল্যাব কত উন্নত। তাছাড়া ব্যালাস্টিক মিসাইল এক্সপার্টদের কথাও সে জানে না। মিস্টার দুবে বললেন, হ্যাঁ, এমন কিছুই ঘটেছে। সুমিত্রা মজুমদারের সঙ্গে অশোকের ইমোশনাল রিলেশনের কথা আমরা কলকাতার পুলিশ সূত্রে জেনেছি। কর্নেল একটু হেসে বললেন, এ থিওরি আপাত দৃষ্টিতে যুক্তিপূর্ণ, কিন্তু মর্গের রিপোর্টে কি বলা হয়েছে? পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে সন্দীপের পিঠে গুলি করা হয়েছে। আইও সাব ইন্সপেক্টর রথীন্দ্র শর্মা এবার একটু চমকে উঠলেন মনে হল। তিনি ওসি মিস্টার দুবের দিকে তাকালেন। মিস্টার দুবে আসতে বললেন, মর্গের রিপোর্টে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করার কথা বলা হয়নি। কর্নেল বললেন, গুলি ছোড়ার দূরত্ব সম্পর্কে কি রিপোর্টে কোনো মন্তব্য করা হয়েছে? না বলে ওসি রামচরণ দুবে চেয়ারে হেলান দিলেন। এই কেসে দূরত্ব ব্যাপারটা কিন্তু ভাইটাল মিস্টার দুবে। রায় সাহেব বললেন, বডি তো পুড়ে ছাই হয়ে গেছে। মিস্টার দুবে বললেন, এখানকার মর্গের ডাক্তার বিজয় সিনহার এক্সপার্ট হিসেবে সুনাম আছে, তিনি দূরত্বের পয়েন্টটা কেন মিস করবেন বুঝতে পারছি না। 1 মিনিট দেখি তাকে পাই নাকি। বলে তিনি টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করলেন। তারপর সাড়া পেয়ে বললেন, ডক্টর সিনহা, আমি দুবে বলছি। হ্যাঁ শুনুন, একটা প্রশ্ন উঠেছে সন্দীপ মজুমদারের বডির ময়নাতদন্ত সম্পর্কে। খুনি কত দূর থেকে গুলি ছুড়েছিল? না, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে নয়। তাহলে তো আপনি সেটা উল্লেখ করতেন। ফাইনাল রিপোর্ট নয় ওটা। সরি, ভেরি সরি ডক্টর সিনহা, ওটা প্রাইমারি রিপোর্ট, আমাদের ভুল। তো একটা কথা, আনুমানিক দূরত্ব সম্পর্কে কিছু নোট করা আছে? হ্যাঁ, নিছক আনুমানিক। এটা খুব জরুরি ডক্টর সিনহা। হ্যাঁ, দেখে বলুন, আমি ধরছি। কানে রিসিভার রেখে মিনিট 2-3 অপেক্ষা করলেন মিস্টার দুবে। তারপর সাড়া পেয়ে বললেন, হ্যাঁ বলুন। ম্যাক্সিমাম দূরত্ব 5 মিটার, মিনিমাম 3 মিটার। থ্যাঙ্কস ডক্টর সিনহা, আপনার ফাইনাল রিপোর্টের প্রতীক্ষায় থাকলাম। রিসিভার রেখে মিস্টার দুবে কর্নেলের দিকে তাকালেন। কর্নেল বললেন, ঘটনাস্থল দেখে সেখান থেকে আসছি। আমি লক্ষ্য করেছি ওখানে 3 দিকেই ঘন ঝোপের আড়াল আছে, শুধু একটা দিক ফাঁকা। মিস্টার দুবে বললেন, আপনি বলতে চাইছেন অন্য কেউ ঝোপের আড়ালে ওত পেতেছিল? সন্দীপ ধস্তাধস্তি শুরু করলে সে পিছন থেকে সন্দীপকে গুলি করেছিল। যা তথ্য হাতে পেলাম তাতে এটাই আমার থিওরি। কিন্তু কর্নেল সাহেব, অশোকের সন্দীপকে খুন করার মোটিভ খুব স্পষ্ট, কিন্তু অজ্ঞাত কোনো খুনির মোটিভ খুঁজে বের না করলে তো আপনার থিওরি দাঁড়াবে না।
কর্নেল চুরুট ধরিয়ে ঘড়ি দেখে নিয়ে একটু হেসে বললেন, আমার থিওরিতে আপাতত একটা মোটিভ দাঁড় করানো যায়। কি মোটিভ? লালু বাবু। মিস্টার দুবে নড়ে বসলেন। লালু বাবু? তার মানে? কর্নেল উঠে দাঁড়িয়ে গম্ভীর মুখে বললেন, লালু বাবু সম্পর্কে আশা করি কাল দুপুরের মধ্যে আপনাকে সব জানাবো। শুধু চাই আপনার সাহায্য। ওসি উঠে দাঁড়িয়ে বললেন, আপনি আমাদের পক্ষে যত রকম সম্ভব সব রকম সাহায্য পাবেন। আমি রায় সাহেবের বাড়িতে ফিরে গিয়ে আপনাকে টেলিফোনে জানাবো কি সাহায্য আমার দরকার। আপনার প্রাইভেট ফোন নাম্বারটা দিন। মিস্টার রামচরণ দুবে টেবিলে রাখা ছোট্ট প্যাড থেকে একটা পাতা ছিঁড়ে তার প্রাইভেট ফোন নাম্বার লিখে দিলেন। নানকুর মাছ ধরা জাল থানায় রেখে আসতে হয়েছিল। ওটা আদালতে একটা এক্সিবিট হবে। নানকু মনমরা হয়ে পড়েছিল। রায় সাহেব তাকে আশ্বাস দিয়েছিলেন কালই ওকে নতুন জাল কিনে দেবেন, তবে আজ রাতটা ওকে গোবিন্দর সঙ্গে কাটাতে হবে। বাড়িতে ভূতের উপদ্রব, নানকু ভূত তাড়ানো মন্তর জানে। এইসব কথায় নানকুর মুখে হাসি ফুটেছিল। রায় সাহেবের গাড়ি হালদার মশাইকে ট্যুরিস্ট লজে পৌঁছে দিলে তিনি কাঁচুমাচু মুখে বলেছিলেন, কর্নেল স্যার, আপনার লগে কাইল কখন মিট করুন? আমি মর্নিং ওয়াকে বেরিয়ে এখান থেকে আপনাকে নিয়ে যাব, চিন্তা করবেন না। বাড়ি পৌঁছে রায় সাহেব হাঁক ডাক শুরু করে দিয়েছিলেন, চিনি চিনি, কোথায় তুই? গোবিন্দ গেট খুলে দিয়েছিল। সে বলল, চিমনি মাসি কিচেনে কুমু দিদিকে ভূতের গল্প শোনাচ্ছে। কুমু এখন আছে? হ্যাঁ, আপনাদের জন্য অপেক্ষা করছে। আর আর কি রে? জমিদার বাবু দারোয়ানের হাত দিয়ে কর্নেল সাহেবকে একখানা চিঠি পাঠিয়েছে। চিঠিটা কর্নেল সাহেবকে দিয়ে তুই গাড়ি গ্যারেজে রেখে আয়। আর শোন, নানকু এসেছে, ও তোর ঘরে শোবে। নানকু ভূত তাড়ানো মন্তর জানে, জানিস তো? নানকু গাড়ি থেকে নেমে বলল, গোবিন্দ কেমন আছে গো বাবা? ভালো। নানকু খুড়ো, তুমি আমার ঘরের বারান্দায় গিয়ে দাঁড়াও, গাড়িটা গ্যারেজে রেখে আসি। দোতলার গেস্ট রুমে আমাদের পৌঁছে দিয়ে রায় সাহেব বেরিয়ে গিয়েছিলেন। কর্নেল জয়গোপাল বাবু চিঠিটা সাদা খামের একদিকে ছেড়ে বের করলেন। চিঠিটা পড়তে পড়তে কর্নেলের মুখে মৃদু হাসি ফুটে উঠেছিল। পড়া শেষ হলে চিঠিটা তিনি আমাকে দিলেন। তীব্র কৌতূহলে চিঠিটা নিয়ে পড়ে দেখলুম জয়গোপাল মজুমদার লিখেছেন, মাননীয় কর্নেল সাহেব, অদ্য দ্বিপ্রহরে আপনারা চলিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে দোতলায় আমার ঘরে জানালা হইতে যাহা দেখিয়াছি, নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারি নাই। আমার ভৃত্য শয়তান কার্তিক পুকুরের পাড় দিয়া আশা বামনির বাড়িতে ঢুকিল। জানালা হইতে ওর বাড়ির উঠান স্পষ্ট দেখা যায়। কার্তিকের হাতে একটা আগ্নেয়াস্ত্র এবং সে বামনিকে কি বলিয়া হুমকি দিতেছে। আশা তাহার পা ধরিলে সে উহাকে লাথি মারিয়া চলিয়া আসিল। এই অবস্থা দেখিয়া আমি প্রাণ ভয়ে কার্তিককে কিছু বলিতে পারি নাই। আপনি শীঘ্র শয়তান কার্তিকের বিরুদ্ধে কি করা যায় তাহার পরামর্শ দিন। আমি অসহায়, আমার স্ত্রীকে এই গুপ্ত কথা বলি নাই। অধিক কি বলিব, নমস্কার গ্রহণ করিবেন। ইতিসি জয়গোপাল মজুমদার। চিঠিটা কর্নেলকে ফিরিয়ে দিয়ে বললুম, কে তোর চেহারা দেখেই আমার মনে হয়েছিল সে একজন দুর্বৃত্ত। কর্নেল একটু হেসে বললেন, তার চেয়ে অদ্ভুত ব্যাপার চিঠিতে আমি লক্ষ্য করছি। কি অদ্ভুত ব্যাপার? হাতের লেখা দেখেই ধরে ফেলেছি পুরো চিঠিগুলো জয়গোপাল বাবুর লেখা। সে কি? জয়গোপাল বাবুর বাড়ি থেকে লালুবাবু হারিয়ে গেছে, কিন্তু তিনি নিশ্চিত হতে পারেননি কে লালুবাবুকে চুরি করেছে। প্রথমে তার সন্দেহ হয়েছিল কমলিকাকে, যে একসময় তার বৌমা ছিল। লালুবাবু কোথায় থাকে তার পক্ষে জানা স্বাভাবিক। আমার ধারণা কমলিকার সঙ্গে ইদানিং সন্দীপের গোপন সম্পর্ক গড়ে উঠেছে বলেই তার সন্দেহ হয়েছিল। কারণ সুমিত্রার সঙ্গে অশোকের যোগাযোগ ছিল এবং অশোক তার বাড়িতে নিশ্চয়ই গেছে। এতে তার ছেলে সন্দীপ ক্ষুব্ধ হয়ে তার প্রথম স্ত্রীর সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতেও পারে। আর সন্দীপকে হাত করে কমলিকা লালুবাবুকে হাতাতেও পারে।
এছাড়া সুমিত্রাকেও তার সন্দেহ হয়েছিল বোঝা যাচ্ছে। তা না হলে সুমিত্রার বাবা এবং তার বেয়াই প্রবোধবাবুকেও জয়গোপাল বাবু পুরো চিঠি লিখতেন না। কিন্তু চিমনির কাছে রাত দুপুরে ভূত পাঠিয়ে লালুবাবুকে ফেরত যাওয়ার ব্যাপারটা? কর্নেল আমার কথার উপর বললেন, রায় সাহেব ঠিকই বলেছেন। ভূত পাঠিয়ে চিমনিকে কিছু বলা মানেই পরোক্ষে তাকেই কিছু বলা। জয়গোপাল বাবুর সন্দেহটা বোঝা যায়। কমলিকা তার গার্জেন রায় সাহেবের কাছেও লালুবাবুকে লুকিয়ে রাখতে পারে। জয়গোপাল বাবুর পাগল ভাই রামগোপাল সাধু বাবা হয়ে এতদিনে ফিরেছেন। আপনি তার মুখে লালুবাবুর কথাটা শুনেছিলেন। তারপর আপনি তাকে লালুবাবু সম্পর্কে প্রশ্ন করতেই তিনি পালিয়ে গিয়েছিলেন কেন? এ প্রশ্নের উত্তর খুব সহজ। ভাইয়ের উপরেও জয়গোপালের সন্দেহ ছিল, তাই তাকেও তিনি লালুবাবু সম্পর্কে চার্জ করেছিলেন। তুমি ভুলে যাচ্ছ, আমি তোমাকে বলেছিলাম জয়গোপাল মজুমদার সন্দেহবাতিগ্রস্ত মানুষ। চিমনি কফি নিয়ে এলো, তার সঙ্গে কমলিকাও এলো। কর্নেল বললেন, তুমি এখনো রায় সাহেবের বাড়িতে কি আমার জন্য অপেক্ষা করছিলে? কোনো কথা বলার আছে? কমলিকা বলল, হ্যাঁ, আপনারা কফি খান। চিমনি চলে যাওয়ার পর কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, এবার বলো। কমলিকা চাপা স্বরে বলল, যার সঙ্গে বিকেলে টেনিস খেলছিল তার নাম মল্লিকা। জানি, এও জানি তার দাদা সুরঞ্জন বোনকে গাড়িতে পৌঁছে দিয়ে কোথাও গিয়েছিল। কমলিকা অবাক চোখে কর্নেলের দিকে তাকিয়ে থাকার পর বললে, 5টা নাগাদ রঞ্জনদা কাজ ছেড়ে বোনকে নিয়ে যেতে ফিরে এসেছিল। সে চুপি চুপি আমাকে বলল, ঝর্ণার কাছে আদিবাসীদের গ্রামে সে মজুর ডাকতে গিয়েছিল, কার বাড়িতে রিপেয়ারিং কাজ হবে। তো ওই গ্রাম থেকে আসার সময় রঞ্জনদা দেখেছে যেখানে সন্দীপ খুন হয়েছিল সেখানে জমিদার বাড়ির কার্তিক নামে একজন কর্মচারী দাঁড়িয়ে সিগারেট টানছে। রঞ্জনদা একটা গাছের আড়ালে গাড়ি দাঁড় করিয়েছিল। কার্তিক ওখানে কি করছে তা দেখার জন্য রঞ্জনদার আগ্রহ হয়েছিল। একটু পরে কার্তিক ঝোপগুলোর ভেতর গুঁড়ি মেরে কি যেন খুঁজতে শুরু করে। মিনিট 15 পরে নানকু হারাম নামে এক আদিবাসী জেলে জাল ফেলতে যাচ্ছিল তার জলায়। তাকে দেখা মাত্র কার্তিক জঙ্গলের ভিতর উধাও হয়ে যায়। সন্দীপের খুনের জায়গায় কার্তিক কি খুঁজছিল রঞ্জনদা ভেবে পায়নি। সে আমার মুখে আপনার কথা শুনেছে, তাই আপনাকে এই ঘটনাটা রঞ্জনদা জানাতে বলেছে। কর্নেল হাসলেন, কার্তিক হয়তো লালুবাবুকে খুঁজছিল। কমলিকা বলল, প্লিজ কর্নেল সাহেব, লালুবাবু কে তা কি জানতে পেরেছেন? কফি শেষ করে কর্নেল বললেন, একটু বসো, রায় সাহেবের ঘর থেকে একটা ফোন করে আসি। কর্নেল রায় সাহেবের ঘরে ফোন করতে যাওয়ার পর কমলিকা আমাকে জিজ্ঞেস করছিল, আচ্ছা জয়ন্তবাবু, আপনি তো কর্নেল সাহেবের সঙ্গে সবসময় থাকেন, আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন লালুবাবুকে? বললুম, আমি আপনার মতোই অন্ধকারে। আজ কর্নেল আর জমিদার বংশধর জয়গোপাল মজুমদারের মধ্যে লালুবাবুর কথা উঠেছিল, কিন্তু কিছুতেই বুঝতে পারিনি লালুবাবু কে। এরপর বলতে যাচ্ছিলুম, লালুবাবুর সঙ্গে জমিদার বংশের সম্পর্ক আছে এবং এই নামটা রেখেছিলেন জয়গোপালের ঠাকুরদা। কিন্তু সেই সময় রায় সাহেব ঘরে ঢুকে বলেছিলেন, কুমু বাড়ি যা, গোবিন্দ তোকে এগিয়ে দিয়ে আসবে। তোর পিসিমা বললেন 2বার ফোন করেছিলেন, তোর মা উদ্বিগ্ন। কমলিকা একটু খাপ্পা হয়ে বলল, আমি কি একা বাড়ি ফিরতে পারবো না? না, চিমনি তোকে বলেনি এ বাড়িতে গত রাতে ভূতের উৎপাত হয়েছে? তর্ক করিস নে। গোবিন্দ টর্চ আর লাঠি হাতে তোর বডিগার্ড সেজে দাঁড়িয়ে আছে। কমলিকা উঠে দাঁড়িয়ে বলেছিল, কর্নেল সাহেব ফোন করতে যাওয়ার সময় বলে গেছেন আমি যেন একটু বসি। রায় সাহেব হাসতে হাসতে বললেন, কর্নেল সাহেবই বললেন কমলিকা যেন শিগগির বাড়ি যায়। কেন তা জানিস? উনি ফোন করতে আমার ঘরে ঢুকেছেন, অমনি ফোন বেজে উঠেছে। উনি সাড়া দিতেই তোর পিসিমার কড়া ধমক, রাজু তুমি মেয়েটার এবার সর্বনাশ করে ছাড়বে। অমনি কর্নেল বললেন, এক্ষুনি গোবিন্দ ওকে বাড়ি পৌঁছে দিচ্ছে, বিশ্বাস করো।
তোর পিসিমা কর্নেলের গলা শুনে বুঝতে পারেননি। কমলিকা অগত্যা হাসি মুখে বেরিয়ে গিয়েছিল। রায় সাহেব আমার মুখোমুখি বসে চাপা স্বরে বলেছিলেন, কর্নেল সাহেব আমাকে আভাস দিয়েছেন কাল মঙ্গলবার যে কোনো সময় তিনি লালুবাবুর অন্তর্ধান রহস্যের পর্দা তুলবেন। আমি তো ভেবেই পাচ্ছি না কিছু। বলেছিলুম, আমিও তাই। সে রাতে কর্নেলকে খুব গম্ভীর দেখাচ্ছিল। খাওয়ার পর বিছানায় শুয়ে কম্বলের আড়াল থেকে দেখছিল। টেবিল ল্যাম্প জেলে তিনি আতস কাচের সাহায্যে জয়গোপাল বাবুর চিঠি আর সেই উড়ো চিঠিগুলো পরীক্ষা করছেন। বুঝলুম তিনি নিজের সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন। ঘুম ভেঙেছিল শ্রীমতী চিমনির ডাকে। বাবা গো, ও বাবা, কলেজ সাহেব বলে গেছেন আপনি সকাল 7টায় বিছানায় বসে বাসি মুখে চা খান। উঠে পড়ুন, 7টা বেজে গেছে। তার হাত থেকে চায়ের কাপ প্লেট নিয়ে বললুম, মাসি, কাল রাতে ভূতের উৎপাত হয়নি তো? না বাবা, আগের রাত্রিরে আমার গালমন্দ শুনে আর ওই কালো কুচ্ছিত চেহারা দেখে ভূত পালিয়ে বেঁচেছে। বলে চিমনি মাসি হাসতে হাসতে পর্দা তুলে বেরিয়ে গেল। বেডটি খাওয়ার পর বাথরুমে প্রাতকৃত্য সেরে এবং দাড়িগোপ কামিয়ে ফিটফাট হয়ে ব্যালকনিতে একটা চেয়ার নিয়ে বসল। আজও ঘন কুয়াশায় ঢাকা ভৈরবগড়। যখন কর্নেল ফিরলেন তখন প্রায় 9টা বাজে। তার সঙ্গে রায় সাহেব আর গোয়েন্দা প্রবর ছিলেন। কর্নেল যথারীতি আমাকে সম্ভাষণ করে বললেন, মর্নিং জয়ন্ত, আশা করি সুনিদ্রা হয়েছে। মর্নিং বস। কর্নেল হেসে ফেললেন। তোমার এই নতুন মদ অভ্যাসটি কলকাতা পুলিশের ডিসিডিডি অরিজিৎ লাহিড়ির কাছ থেকে পাওয়া। হালদার মশাই তার মোটা সোটা ব্যাগটি আমার ব্যাগের উপর চাপিয়ে রেখে বললেন, আজই কর্নেল স্যারের সঙ্গে বাড়াইলে একখানা সারপ্রাইজ পাইতেন জয়ন্তবাবু। কর্নেল পিঠের কিট ব্যাগ, গলায় ঝোলানো বাইনোকুলার আর ক্যামেরা টেবিলে রেখে বাথরুমে ঢুকলেন। জিজ্ঞেস করলুম, কি সারপ্রাইজ হালদার মশাই? কর্নেল ডিটেকটিভ আমার পাশে বসে চাপা স্বরে বললেন, 2 পাটি স্যান্ডেল, একখান আস্ত, অন্যখানের স্ট্র্যাপ ছেঁড়া, 2খানে জুতো জোড়া ছিটকাইয়া পড়ছিল। কর্নেলের লগে আমি আর রায় সাহেব অনেক সার্চ কইরা ডিসকভার করছি আমি আস্ত স্যান্ডেলখানা আর কর্নেল স্ট্র্যাপ ছেঁড়া স্যান্ডেলখানা 2খানে ঘন ঝোপের তলা থিক্কা। ওহ, শিশিরে আর শুকনা পাতায় কি অবস্থা হয়েছিল কখন যায় না। কিন্তু জুতো দুটো পেলেন কোথায় তাই বলুন? যেখানে সন্দীপ মার্ডার হয়েছিল তার উত্তর দিকে জঙ্গলে। সন্দীপের গুলি কইরা খুনি পলাইতেছিল। তখন 1 পাটি স্যান্ডেলের স্ট্র্যাপ ছিঁড়ে যায়, তার 2 পাটি খুনি ফেলাইয়া দিচ্ছিল। অবাক হয়ে শুনছিলাম আর প্রশ্ন করছিল, কিন্তু একটু পরেই টের পেলুম জমিদার বাড়ির কেতো কার্তিক হাজরাকে সেখানে দাঁড়িয়ে সিগারেট খেতে দেখেছিলেন মল্লিকার দাদা সুরঞ্জন বাবু। তাহলে সেই কি গুলি করে সন্দীপকে খুন করার পর পালাতে গিয়ে একটা স্যান্ডেলের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার জন্য 2টো স্যান্ডেলই ছুঁড়ে ফেলেছিল? হালদার মশাই আমার দিকে গুলি চোখে তাকিয়ে আবার বললেন, অতগুলি সিগারেট সে একদিনে খায় নাই। কলেজ স্যার পরীক্ষা করছেন, খুনি যখনই টাইম পাইতো তখনই ওখানে গিয়া জুতো জোড়া খুঁজত। কেন না, জুতো জোড়া তারে ধরাইয়া দিতে পারে। জিজ্ঞেস করলুম, এবার কর্নেল কি রায় সাহেবকে আপনার পরিচয় দিয়েছেন? গোয়েন্দা প্রবর হাসলেন। ওদিকে এক কাণ্ড। গত রাত্রে আমার ক্লায়েন্ট ফোন করেছিলেন, আজ মর্নিং এর ট্রেনে উনি ভৈরবগড় আইবেন, একখান রুম যেন বুক কইরে রাখি। ভোর 6টায় কর্নেল স্যার আর রায়বাবু আমার কাছে গেছিলেন। রায় সাহেবের পরামর্শে আমি আমার রুম থেকে চেক আউট করলাম। সেই রুম বুক করলাম আমার ক্লায়েন্ট অজয় সাধুকার নামে। উনি তো টুরিস্ট লজে পৌঁছে আপনাকে দেখতে পাবেন না। ম্যানেজার বাবুরে কইয়া আইছি অজয় বাবু যেন রায় সাহেবেরে ফোন করেন। রায় সাহেব তার ফোন নম্বর দিচ্ছেন। এতক্ষণে কর্নেল পোশাক বদলে বেরিয়ে বললেন, হালদার মশাই, বাথরুমে গিয়ে পোশাক বদলে আসুন, ব্রেকফাস্ট খেয়েই আমরা বেরোবো,
জয়ন্ত, তুমিও পোশাক বদলে নেবে কিন্তু। কিছুক্ষণ পরে গোবিন্দ এসে বলল, সাহেব বললেন ব্রেকফাস্ট রেডি, আপনারা আসুন। ব্রেকফাস্টের পর কর্নেলের নির্দেশে আমি ও হালদার মশাই নিচের লনে গেলুম। তারপর একটু পরে কর্নেল ও রায় সাহেব এলেন। কর্নেলকে গম্ভীর দেখাচ্ছিল, তাই আমরা এখন কোথায় যাচ্ছি সে প্রশ্ন করতে সাহস পাইনি। রায় সাহেব গ্যারেজ থেকে গাড়ি বের করে আনলেন। কর্নেল সামনে বসলেন, আমি ও হালদার মশাই পিছনে বসলুম। রায় সাহেব গাড়ি স্টার্ট দিলেন। গোবিন্দ গেট খুলে দিল। বড় রাস্তায় পৌঁছে দেখি কমলিকা দাঁড়িয়ে আছে। রায় সাহেব গাড়ি দাঁড় করালে সে পিছনের সিটে উঠে বসলো। তারপর বলল, জেঠু, আমরা এখন কোথায় যাচ্ছি? রায় সাহেব একটু হেসে বললেন, লালুবাবুকে উদ্ধার করতে। কিন্তু এরপর আর কোনো কথা নয়। গাড়ি বড়বাজার হয়ে উত্তরে এগোলো। তারপর আঁকা বাঁকা গলিপথে চড়াই উতরাই দিয়ে মিনিট 10 পরে একখানে থামল। কর্নেল গাড়ি থেকে নেমে এতক্ষণে হাসি মুখে বললেন, পুলিশ বাড়িটা ঘিরে রেখেছে। লালুবাবু পালাতে পারিনি। জয়ন্ত, তোমরা সবাই এসো, কমলিকাও এসো, লালুবাবুকে সচক্ষে দেখতে পাবে। সংকীর্ণ গলির মোড়ে একটা একতলা জরাজীর্ণ ইটের বাড়ি। সেই বাড়ির দরজায় একজন পুলিশ অফিসার দাঁড়িয়েছিলেন। বাড়িতে ঢোকার আগেই রাস্তার উপর ইতস্তত লোকজন পুতুলের মতো দাঁড়িয়ে আছে দেখেছিল। পুলিশের একটা প্রিজন ভ্যানও দাঁড়িয়েছিল। পুলিশ অফিসারকে দেখেই চিনল, সন্দীপ হত্যা কেসের আইও রথীন্দ্র শর্মা। তার সঙ্গে বাড়িটাতে ঢুকেই চমকে উঠলুম। বারান্দার একটা চেয়ারে বসে আছেন প্রবোধ সিনহা। তিনি কর্নেলকে দেখেই কান্না জড়ানো গলায় বলে উঠলেন, হরিমাধব ভট্টাচার্যের বোন আমার মেয়ের বিয়েতে ঘটকালি করেছিল, তাই তার কাছে কৈফিয়ত চাইতে এসেছিলুম। কেন একটা মাতালের সঙ্গে জেনে শুনে সুমিত্রার বিয়ে দিতে চেয়েছিলে তুমি? আমার মেয়ের বৈধব্যের জন্য তুমিই দায়ী। কিন্তু আচমকা পুলিশ এসে। তাকে থামিয়ে কর্নেল বললেন, পরে যা বলার বলবেন। আশালতা দেবী, সন্দীপ গোপনে আপনার কাছে যে প্যাকেটটা লুকিয়ে রেখেছিল সেটা নিয়ে আসুন। মেঝেই বসেছিলেন এক প্রৌঢ়া, পরনে সাদা থান। তিনি নিঃশব্দে কাঁদছিলেন। কর্নেলের কথায় তিনি চোখ মুছে বললেন, আমি কোনো দোষ করিনি বাবারা। সন্দীপ যা রাখতে দিয়েছিল তা কথায় কথায় মুখ ফসকেই সুমিত্রাকে বলে ফেলেছিলাম। সুমিত্রার বাবা মেয়ের মুখ থেকে তা জেনে আমার কাছে চাইতে এসেছেন। 500 টাকা দিতে চাইছিলেন, আমি তা নিইনি। কর্নেল বললেন, আপনার কোনো দোষ নেই, এবার প্যাকেটটা নিয়ে আসুন। আশালতা ঘরে ঢুকে গেলেন। একটু পরেই তিনি খবরের কাগজে মোড়া একটা প্যাকেট বার করলেন। প্যাকেট খুলতেই রোদ ঝলমল করে উঠল লাল রঙের রত্নখচিত সোনার একটা হার। কর্নেল একটু হেসে বললেন, কমলিকা, এই সেই লালুবাবু। 12টা লাল রুবি বসানো আছে এই সোনার জড়োয়া হারে। রুবিকে বলা হয় পদ্মরাগ মণি, তাই জয়গোপাল বাবু ঠাকুরদা এর সাংকেতিক নাম রেখেছিলেন লালুবাবু। এতক্ষণে বাড়িটার উত্তরে ভাঙা পাঁচিল দিয়ে একটা পুকুর ও তার ওধারে দোতলা জমিদার বাড়িটা চিনতে পারলেন। পুলিশ অফিসার রথীন্দ্র শর্মা বললেন, কর্নেল সাহেব, এই ভদ্রলোককে এবার আমরা অ্যারেস্ট করছি। ইনি চোরাই রত্ন কিনতে এসেছিলেন। দুজন কনস্টেবল বারান্দায় উঠে গেল। প্রবোধ সিনহা তখনই বদলে গিয়ে স্মার্ট হয়ে উঠলেন। তিনি ব্রিফকেসটি হাতে নিয়ে বললেন, আমার গায়ে হাত দেবেন না, চলুন, যেখানে নিয়ে যাবেন আমি যাচ্ছি। কনস্টেবলরা তাকে নিয়ে যাবার একটু পরে জয়গোপাল মজুমদার হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলেন। তারপর কর্নেলের হাতের প্যাকেট দেখে প্রায় চেঁচিয়ে উঠলেন, ওই তো আমার পূর্বপুরুষের হারান্ডি লালুবাবু। আজ শেষ রাত্রে কেতোকে পুলিশ ধরে নিয়ে যাবার পরই সন্দেহ হয়েছিল। কাল দুপুরে কেন কেতো আশা বামনিকে রিভলভার দেখিয়ে শাসাচ্ছিল? কর্নেল বললেন, আপনার ছেলে সন্দীপ কি জানতো কোথায় আপনি লালুবাবুকে লুকিয়ে রাখেন? জানবে না কেন? যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। তাই তাকে আমার ঘরের দেওয়ালে আটা আয়রন চেস্টে লালুবাবুকে রাখার কথা বলেছিল। আয়রন চেস্টের একটা ডুপ্লিকেট চাবিও তাকে দিয়েছিল। কর্নেল বললেন,
সন্দীপ কারো কুপরামর্শে গোপনে এটা আয়রন চেস্ট থেকে বের করে নিজের ঘরে রাখতে সাহস পায়নি, কারণ দৈবাৎ তার স্ত্রী সুমিত্রার চোখে এটা পড়তে পারে। তাই সে আশালতা দেবীর কাছে গোপনে এটা রাখতে দিয়েছিল। কিন্তু কে তো কি করে জানলো? তাকে থামিয়ে দিয়ে কর্নেল বললেন, আপনি বলেছেন সন্দীপ মাতাল অবস্থায় ক্লাবে পড়ে থাকলে খবর পেয়ে কার্তিক তাকে বাড়ি নিয়ে আসত। কার্তিক ধূর্ত লোক। মত্ত সন্দীপের মুখ থেকে লালুবাবুকে চুরি করার কথা তার জানা অসম্ভব নয়। তাই সে গত সোমবার বিকেলে সন্দীপ আর সুমিত্রাকে গোপনে অনুসরণ করে ঝর্ণার জলার ধারে ছুটে গিয়েছিল। শর্টকাটে মাঠের পথে গেলে ওই জায়গার দূরত্ব মোটে 1 কিলোমিটার। পুলিশ সাব ইন্সপেক্টর রথীন্দ্র শর্মা বললেন, কর্নেল সাহেব চলুন, এবার থানায় যাওয়া যাক। হ্যাঁ চলুন, লালুবাবু আমার কাছে থাক, থানায় গিয়ে মিস্টার দুবের হাতে তুলে দেব। জয়গোপাল বাবু আর্তস্বরে বললেন, ওটা আমি ফেরত পাবো না? অবশ্যই পাবেন, আপনি আপনার গাড়িতে চেপে থানায় চলে যান। আমার ড্রাইভার তো কেতো, তাকে রিভলভার শুদ্ধ পুলিশ ধরে নিয়ে গেছে। রায় সাহেব বললেন, হিন্দুস্থান অটোমোবাইলে ফোন করলে আপনি এখনই ড্রাইভার পেয়ে যাবেন। জয়গোপাল বাবু খিড়কির দরজা দিয়ে পুকুর পাড়ে গেছেন। তারপর দেখলাম তিনি টাট্টু ঘোড়ার মতো তার বাড়ির দিকে এগিয়ে চলেছেন। রথীন্দ্র শর্মা আশালতা দেবীকে বললেন, আপনাকে থানায় যেতে হবে, ঘরের দরজায় তালা দিয়ে তৈরি হন, আমি আপনাকে আমার গাড়িতে নিয়ে যাব। কর্নেল বললেন, তাহলে আমরা এগোচ্ছি, রথীন্দ্রবাবু ওকে নিয়ে আসুন। আমরা বেরিয়ে গিয়ে রায় সাহেবের গাড়িতে উঠে বসলাম। গাড়ি স্টার্ট দিয়ে রায় সাহেব হাসতে হাসতে বললেন, কুমু, তাহলে লালুবাবুকে দেখলি তো? কমলিকা বলল, হ্যাঁ, কিন্তু আমার নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। কেন রে? আমি ওই বাড়ির বউ ছিলুম একসময়, লালুবাবুকে ঝুলন পূর্ণিমার দিন রাধা বল্লভের গলায় ঝুলতে দেখেছি, অথচ আমার একটুও মনে হলো না লালুবাবুকে। কর্নেল বললেন, মানুষ তার সব তিক্ত স্মৃতিকে অবচেতনার গভীরে পাঠিয়ে দেয়। রায় সাহেব বললেন, মনস্তত্ত্ব থাক, কমলিকার বোঝা উচিত ছিল লালুবাবুকে ফেরত চাওয়া মানে কোনো মানুষকে ফেরত চাওয়া নয়, কোনো জিনিসকে ফেরত চাওয়া। কমলিকা বলল, জেঠু, এই কথাটা আপনি যদি জানতেন কেন তা আমাকে খুলে বলেননি? তুই তো শুধু টেনিস ছাড়া আর কিছু বুঝিস না। তবে হ্যাঁ, তোকে খুলে বলিনি তার কারণ তাহলে তুই আরো বেশি ভয় পেতিস। আমি ডাকলুম, কর্নেল। কর্নেল চুরুট ধরিয়ে টানছিলেন। বললেন, বলো জয়ন্ত। গত রাত্রে তাহলে আপনি থানায় মিস্টার দুবেকে ফোন করে কার্তিক হাজরাকে অ্যারেস্ট করতে বলেছিলেন? তা কি এখনো তোমার মাথায় ঢোকেনি? ওহ জয়ন্ত, তুমি না সাংবাদিক। মনে মনে খাপ্পা হয়ে চুপ করে থাকল। গোয়েন্দা প্রবর বললেন, সাংবাদিকরা সবকিছু না জান না কিংবা না দেখা খবর লেখে না। ফর ইউর ইনফরমেশন জয়ন্তবাবু, কার্তিকের ঘরে পুলিশ .22 ক্যালিবারের রিভলভার পাইছে, আর যে ব্যান্ডেড সিগারেটের প্যাকেট উদ্ধার তারা করেছে তার সাথে জলার ধারে কুড়াইয়া আনা পোড়া সিগারেটের ফিল্টার টিপস একেরে এক। কর্নেল বললেন, হালদার মশাই, এই কেস সেশন আদালতে যাবে, আপনার ক্লায়েন্টের ছেলে অশোক মুক্তি পাবে। আপনি থানায় গিয়ে আপনার ক্লায়েন্ট অজয় সাধুকাকে বলবেন কন্ট্যাক্ট অনুসারে পুরো টাকা আপনার প্রাপ্য। গোয়েন্দা প্রবর খি খি করে হেসে বললেন, পুরা ফি ছাড়ুন কেন? রায় সাহেব বললেন, কে তো ভেবেছিল সন্দীপকে সুযোগ মতো গুলি করে মেরে তার ঘর খুঁজে লালুবাবুকে হস্তগত করবে। সন্দীপ তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে কোথায় যাচ্ছে সে তা নিশ্চয়ই লক্ষ্য করেছিল। অশোকের সঙ্গে সন্দীপের ধস্তাধস্তি তাকে গুলি করার সুযোগ দিয়েছিল। কে তো হারামজাদা ভেবেছিল সেই খুনের দায়িত্ব অশোকের ঘাড়ে পড়বে, পড়েও ছিল, কিন্তু নির্বোধ এ কথাটা জানে না সন্দীপের পিঠে গুলি অশোকই করেছে বলে পুলিশ মনে করলেও আধুনিক যুগে ব্যালিস্টিক মিসাইল এক্সপার্টরা আছেন, ফরেন্সিক এক্সপার্টরা আছেন। যে লালুবাবুকে তুই খেতে চাস সেই তোকে খাবে, খেলেও বটে। আমাদের গাড়ি থানার গেটে গিয়ে থামল।
তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।